আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে রসতত্ত্বের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছরই এক বছর না আসলে আরেক বছর আসে। তাই আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করব। প্রশ্নের সমাধান সহ উত্থাপন করব। প্রশ্নটি হলো, রসই কাব্যের প্রাণ। অভিনব গুপ্তের এই মতামত আলোচনা করো। অথবা প্রশ্নটি এইভাবে আসতে পারে, রসাত্মক বাক্যই কাব্য। প্রশ্নের উত্তরটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি এই প্রশ্ন সমাধান নিয়ে আর কোথাও কোনো সমস্যায় পড়তে হবে না। অত্যন্ত সহজ সুন্দরভাবে প্রশ্নটি উত্থাপন করার চেষ্টা করেছি। তো শুরু করা যাক। সাহিত্যের প্রাচীনতম শাখা কাব্য। কবিতার অপূর্ব বস্তু নির্মাণক্ষম প্রতিভা বলে সহৃদয় সামাজিক হৃদয়ে শব্দার্থের সাহায্যে যে লোকোত্তর আনন্দ দান করেন তাই কাব্য। কাব্যের উদ্দেশ্য সম্পর্কে প্রাচীন পণ্ডিতদের মধ্যে কোনো বিতর্ক না থাকলেও কাব্য এবং কাব্যের আত্মার বিষয়ে আলংকারিকদের মধ্যে মতভেদ রয়েছে। আলংকারিকবাদীদের মতে কাব্যের আত্মা হচ্ছে অলংকার। রীতিবাদীরা বলেন রীতি কাব্যের আত্মা। অন্যদিকে ধ্বনিবাদী বলেন ধ্বনি কাব্যের আত্মা। অন্যদিকে বক্রোক্তিবাদীদের দাবি বক্রোক্তি কাব্যের আত্মা। তারা বলেন রীতি ধ্বনি রস সবই বক্রোক্তির অন্তর্ভুক্ত, তাই তাই এর কোনোটি পৃথকভাবে কাব্যের আত্মা হতে পারে না। অতএব বক্রোক্তি কাব্যের প্রাণ। আবার রসবাদীরা বলেন রসই কাব্যের প্রাণ। মানে এটা অভিনব গুপ্তর কথা আর কি। কারণ কাব্যের অলংকার ধ্বনি রীতি যাই প্রয়োগ হোক না কেন তা করা হয় রসোপলব্ধির জন্যই। সুতরাং রসই কাব্যের আত্মা বা প্রাণ বা রসাত্মক বাক্যই কাব্য। এখন প্রশ্ন হচ্ছে, রসই আসলে কি? প্রাচ্য অলঙ্কার শাস্ত্রে রস একটি শব্দ। রস ধাতুর মূল অর্থ আস্বাদন করা। মনের রসনায় আস্বাদিত হয়ে যা হৃদয়কে দ্রবীভূত করে আনন্দময় মানসিক অবস্থা সৃষ্টি করে তাকেই রস বলে। সাহিত্যের রস সম্পর্কে আরও সহজ করে বলতে গেলে কোনো সাহিত্য পড়ার পর পাঠকের মনে যে অনুভূতির সৃষ্টি হয় তাই রস। তবে রসের স্বরূপ ও সংজ্ঞার্থ নির্ণয়ে প্রাচ্য আলংকারিকগণ একমত হতে পারেননি। তারা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে রসের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন। প্রাচ্য আলংকারিক মনীষী রসের সংজ্ঞার্থ নির্ণয় করতে গিয়ে যা বলেছেন তার সারাংশ হচ্ছে আস্বাদতাং, অর্থাৎ যা আস্বাদিত হয় তাই রস। বিশ্বনাথ কবিরাজ তার বিখ্যাত গ্রন্থ সাহিত্য দর্পণে ভরতকে প্রতিধ্বনিত করেই রসের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন রস্যতে ইতি রস্য, অর্থাৎ যা রসিত বা আস্বাদিত হয় তাই রস। রস সৃষ্টির মনোরম বিবরণ আছে আদি কবি বাল্মীকির কবিত্ব লাভের ঘটনা রামায়ণ কাব্যের জন্মকথা বর্ণনায়। ক্রঞ্চির সুখে সুখার্ত হয়ে বাল্মীকি সেই আদিকালে যা কিছু উচ্চারণ করেছিলেন তার নাম দিয়েছিলেন শ্লোক। শ্লোকবদ্ধ রামায়ণ কাব্যের প্রথম সৃষ্টি হলো রস, এবং সেটি হলো করুণ রস। তবে রস তাত্ত্বিকগণ পরে বিশ্লেষণ করে দেখিয়েছেন যে রামায়ণ কাব্যে শুধু করুণ রস নয়, তাতে শৃঙ্গার বীর রৌদ্র ভয়ানক ইত্যাদি অন্যান্য রসেরও প্রয়োগ ঘটেছে। আদিকবি বাল্মীকির কণ্ঠনিঃসৃত শ্লোক থেকে এই যে রস সৃষ্টির ইতিহাস শুরু হয়েছে তা আজও কাব্যনাট্যাদি সাহিত্যের মধ্যে অব্যাহত আছে। যুগ যুগ ধরে কবি ও নাট্যকারেরা তাদের রচনা কর্মের মধ্যে বিচিত্র রসের সাধনা করে চলেছেন। এই রস সৃষ্টির ইতিহাস, এই আদ্যকাব্য রামায়ণ সৃষ্টির ইতিহাস স্মরণে রেখেই আনন্দবর্ধন বলেছেন, সেই
সেই রসই হচ্ছে কাব্যের আত্মা বা প্রাণ। ভরতমুনি তার নাট্যশাস্ত্রে নাট্যকর্মের বিশদ বিচার বিশ্লেষণ করেছেন এবং এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন যে রসই হচ্ছে নাটকের প্রাণ। নাট্যরসাদি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন যে বীজস্বরূপ যেমন রস থেকে নাট্যস্বরূপ বৃক্ষ জন্মায়, এইভাবে ভরতমুনি নাট্যকর্মের ক্ষেত্রে তার বিখ্যাত রসবাদ সংস্থাপিত করেছেন। তিনি নাট্যকাব্য বা নাটক যাকে বলি, শ্রব্যকাব্য, কবিতা, মহাকাব্য, আখ্যানকাব্য সম্বন্ধে অবহিত ছিলেন। শ্রব্যকাব্যের ক্ষেত্রেও অনেক দেরিতে রসের গুরুত্বও প্রাধান্য স্বীকৃতি পেয়েছে। তার কারণ আচার্য ভরতের পূর্ববর্তী আলঙ্কারিকগণ যেমন বামহ, দণ্ডী, বামন, উদ্ভট, রুদ্রট প্রভৃতি মীমাংসকগণ কাব্যের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে গিয়ে তারা শরীরের দিকেই বেশি দৃষ্টিপাত করেছেন, তার আত্মার দিকে দৃষ্টিপাত করার চেষ্টা করেননি। ফলে কাব্যের কতগুলো বহিরঙ্গ তত্ত্ব যেমন শব্দার্থ তত্ত্ব, অলঙ্কার তত্ত্ব, কাব্যতত্ত্ব, রীতিতত্ত্ব ও বক্রোক্তি তত্ত্ব ইত্যাদি আলোচিত ও প্রতিষ্ঠিত হয়। কাব্যের কোনো অন্তরঙ্গ তত্ত্ব উদ্ঘাটিত হয়নি। এই কারণেই ভরতমুনি অনুবর্তী প্রাচীন আচার্যরা রসের অস্তিত্ব সম্বন্ধে অবহিত থেকেও কাব্যের সারভূত পরম তত্ত্বরূপে রসকে প্রত্যক্ষভাবে নির্দেশ করেননি। যা পূর্বাচার্যরা করেনি তা করতে গিয়ে আচার্য আনন্দবর্ধন ঘোষণা করেন রসই হচ্ছে কাব্যের আত্মা। ভরত কথিত নাট্যরসকে এইভাবে কাব্যরসরূপে প্রতিষ্ঠিত করে আনন্দবর্ধন তাকে আরও বিস্তারিত করতে গিয়ে অভিনবগুপ্ত বলেন রসশূন্য কোনো কাব্য নেই। তিনি আরও বলেন রসই কাব্যের প্রাণ। মম্মট ভট্টের চিন্তায় অভিনবগুপ্তের চেয়ে এগিয়ে যান। তিনি তার বিখ্যাত কাব্যপ্রকাশ গ্রন্থে বলেন রসাত্মক বাক্যই কাব্য। সাহিত্য দর্পণাকার বিশ্বনাথ কবিরাজ মম্মট ভট্টের প্রচ্ছন্ন ইঙ্গিতকে বলিষ্ঠ ঘোষণায় রূপায়িত করেন। তিনি বলেন বাক্যং রসাত্মকং কাব্যং, অর্থাৎ রসাত্মক বাক্যই কাব্য। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী কোনো তথ্য দিলে সাথে সাথে পেয়ে যান। আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।